আমি তখন ওটা বুঝতে পারিনি। সাজু ছোট, ওকে যা করতে বলা হয়েছে ও সেটাই করেছে। তুমি ওর উপর রেগে থেকো না। যদিও ভাইয়া এটা একদম ঠিক করেনি, তবুও আমি বলবো দুঃখ পেও না। হয়তো কোনো কারণে এমনটা করেছে। আমি কি এতটাই খারাপ যে আমি কখন কি করি না করি এসব খোঁজ করার জন্য কাউকে আমার পেছনে লাগিয়ে দিতে হবে? তেমন কোনো ব্যাপার না ভাবি। যদি তেমনটাই হতো তাহলে আজ তুমি এই বাড়ির বউ হয়ে থাকতে না। তবে ভাইয়া ভালো বলতে পারবে আসল কারণটা কি। তুমি আপাতত তার জন্য অপেক্ষা করো আর মুখ ভার করে থেকো না। একদম তোমাকে এভাবে মানায় না ভাবি। চুপ রইল সুভা, আর কোনো উত্তর দিল না। খাওয়া শেষে প্লেটটা নিয়ে চলে গেল রিন্তি। এখানেই বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ফিরোজার কাছে গিয়ে তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে সোজা নিজের রুমে এসে ঘুমিয়ে গেল, কারণ শরীরটা একটু ক্লান্ত লাগছিল। রুমটা ঘুটঘুটে অন্ধকার। সুভা এখনো ঘুমিয়ে আছে। সন্ধ্যা পেরিয়ে রাত এসেছে, তবুও তাকে কেউ ডাকতে আসেনি। হঠাৎ গায়ে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে জাগ্রত হলো সুভা। রুমটা এত অন্ধকার যে আশেপাশে কেউ আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তবে শুভ ব্যতীত অন্য কারো নিঃশ্বাস ছাড়ার শব্দ পাওয়া যাচ্ছে। চটজলদি বালিশের তলায় হাত দিয়ে ফোন খুঁজতে লাগলো। সকালে সে ঘটনার পর থেকে শুভার মনে একটা ভয় কাজ করছে। ফোনটা পেল না, তবে তার স্পষ্ট মনে আছে ঘুমানোর আগে সে ফোনটা ওখানেই রেখেছিল। তবে এখন কেন পাচ্ছে না? হাত পা থরথর করে কাঁপতে শুরু করেছে। বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ছেপ দিয়ে চেষ্টা করছে নিজের গলাটা ভেজানোর। সবে পানির কাজ কি চ্যাপ করে? আস্তে আস্তে নিঃশ্বাসের শব্দটা দূরে চলে যাচ্ছে। শুভা আর কুলাতে না পেরে চিৎকার করে বলল, কে এখানে? রুমে আলো নেই কেন? এসব কি হচ্ছে আমার সাথে? কেউ কি আছো এখানে? আমার ফোন কোথায়? মুহূর্তের মধ্যেই পুরো রুমের আলো ঝকমক চকচক করে জ্বলে উঠল। শুভা এদিক ওদিক দেখে সুইচ বোর্ডের দিকে তাকাতে চমকে উঠল। দু হাতে চোখ দুটো ডলে আবারও তাকালো সেদিকে। এখনও সেখানে রিহানকে দেখতে পাচ্ছে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাসছে। চোখের ভুল ভেবে ওড়না দিয়ে পুনরায় চোখ দুটো মুছে তাকাতেই রিহান বিছানার কাছে আস্তে আস্তে বলল, এবার তো চোখ দুটো ডলতে ডলতে ক্ষয় করে ফেলবে শোভা। কে তুমি? আর এখানে কি করে এলে? মাথার সাথে কি চোখ দুটো খারাপ হয়ে গিয়েছে? সত্যি করে বলো, কে তুমি? আমি রিহানের আত্মা। রিহান এক পা করে এগোচ্ছে, শুভা একটু করে পিছাচ্ছে। একটু করে পেছাতে পেছাতে একদম বিছানার শেষ প্রান্তে চলে গিয়েছে। আর একটু হলেই ধপ করে পড়ে যাবে মেঝেতে। রিহান দৌড়ে গিয়ে শুভাকে ধরে বলল, আরে বাবা, আমি আত্মা বা ভূতপ্রেত কিচ্ছু নই। আমি রিহান, চিনতে পারছো না আমায়? শুভা নিজের গা থেকে রিহানের হাত সরিয়ে দিয়ে গম্ভীর মুখে বলল, কি চাইছোটা কি পরিষ্কার করে বলবে? আর একটু হলেই আমি মরে যেতাম। তুমি কি সেটাই চেয়েছিলে? যদি এমন হয় তাহলে আমাকে বললেই পারো, আমি সরে যাব তোমার জীবন থেকে। ঠাস করে শব্দ হলো। তবে শুভা এখনো বুঝে উঠতে পারছে না তার সাথে ঠিক কি হলো। মাথা ভন ভন করছে, ডান গালটা জ্বলে যাচ্ছে, সাথে হালকা ঝিমঝিম করছে। গালে হাত দিয়ে রিহানের দিকে তাকালো। তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। চোখের পাতা বুঝতেই এক ফোঁটা রক্ত ঝরে পড়বে। চোখে মুখে স্পষ্ট রাগ ফুটে উঠেছে। শুভা বুঝতে পারল না রিহান তাকে কষে চড় মেরেছে। যেই রিহান শুভাকে দুঃখে দেখতে পারে না, শুভার চোখে পানি দেখতে পারে না। কেউ শুভাকে বাজে কিছু বললেও যে মানুষটা সহ্য করতে পারে না, আজ সেই রিহানের শুভা গায়ে হাত তুলল। গাল দুটো বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বাহু ধরে একটানে নিজের বুকের সাথে চেপে ধরল শুভাকে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে গলায় বলল, তুই কেন বারবার আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস? আমি কি এমন করেছি যে তুই আমার সাথে থাকতে চাস না? তুই কি একটু বুঝতে পারিস না তোকে আমি কতটা ভালোবাসি? দুপুরে তোর মুখে চলে যাওয়ার কথাটা শোনার পর থেকে একদণ্ড স্বস্তি পাচ্ছিলাম না আমি। শুধু মনে হচ্ছিল তুই যদি রাগের মাথায় সত্যি সত্যি চলে যাস, তখন তখন আমি কি করব? আরও দুদিনের কাজ ছিল, সেগুলো আমি 6 ঘন্টায় শেষ করে বাসায় ফিরেছি। তবু এখন এই সমস্ত কথা মুখে? আমি তো খারাপ নেই, আমাকে বিশ্বাস করা যায় না। তার জন্যই তো তুমি গোয়েন্দা লাগিয়ে দিয়েছো। আবারও একটা বাজে কথা বললি। আমি কি কখনো এমন কিছু বলেছিলাম? পুরো কথাটা না শুনেই কথার মাঝে বাগড়া দেওয়া ভালো লাগে না। আমি যে এতবার করে বললাম পুরো কথাটা শোনো, তুমি কি শুনতে রাজি হয়েছিলে? উল্টো আমাকে যা তা কথাবার্তা শোনালে। সেদিন যখন আমি তোমাকে তোমার বাড়িতে রাখতে গিয়েছিলাম, তোমাকে বাবা মায়ের কাছে রেখে আমি বিদায় নিয়ে চলে আসছিলাম। তোমাদের বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরে রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলে সিগন্যাল দিল, আমি গাড়ি থামাতেই সে তার পরিচয় দিল। সে তোমার ছোট ভাই সাজু। আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে গিয়েছি বলে আমাকে ধন্যবাদ জানাই।
আমি তখনই বুঝতে পারি ছেলেটা তোমার সৎ ভাই হলেও তোমাকে খুব ভালোবাসে। তারপর ওকে গাড়িতে তুলে বেশ কিছুক্ষণ কথা বলি। ও যতদূর মনে ছিল ততদূর পর্যন্তই আমাকে জানাই। যদিও তুমি আমাকে বলেছিলে বাবা মা তোমার সাথে খারাপ আচরণ করে, তবে এমন কিছু ভয়ঙ্কর কথা ছিল যেগুলো তুমি আমাকে বলনি। কিন্তু আমি সব কিছুই জানতে পেরেছি সাজুর কাছ থেকে। সব কিছু শোনার পরে আমার মনে হলো তারা যখন তখন তোমার সাথে খারাপ কিছু করে ফেলতে পারে। বিশেষ করে মা আর ইভা তো যাই হোক, আমি তখন সাজুর কাছে সাহায্য চাই। আমি ওকে একটা ফোন কিনে দিয়ে বলি যে তুমি কি করো, কে বা কারা তোমার সাথে খারাপ আচরণ করে সেসব আমাকে জানাতে। আমার কথা মতো পরের দিন থেকেই সাজু ওর কাজ শুরু করে দেয়। তোমাকে তোমার পরিবার বা পাড়া প্রতিবেশী কি বলে সব কিছু আমাকে জানাতো। তারপর আমাদের বিয়ে হলো, তুমি আমার কাছে চলে এলে। তখন তো আর এসব খবর জানার মতো কিছু ছিল না। এরপর গতকাল তোমরা যখন বেরিয়েছো তখন আমি সাজুকে বলেছিলাম তুমি কিভাবে সেজে গুজে যাও বা পথে ঘাটে কী হয় সেসব খেয়াল রাখতে। তো সাজু আমাকে সব বলে কি হয় না হয়, সেই সুবাদেই আমি জানতে পারি সব কিছু। এতে সাজুর কোনো দোষ নেই, সব কিছু আমি ওকে দিয়ে করিয়েছি। আর ছেলেটা নিজের বোনের ভালোর জন্য চুপচাপ সব কিছু করেছে। আজ সকালেও আমি সাজুকে বলেছিলাম তুমি কি করছো সেটা দেখে আমাকে জানাতে, কারণ আমি একটু বেশি বলে ফেলেছিলাম। মাত্র দুদিনের কাজ ছিল। আমি সেখানে বলেছিলাম কতদিন লাগবে তার ঠিক নেই। আর একটা হলো আমি সারাদিন খুব ব্যস্ত থাকব। এই দুটো কথা বানোয়াট। আমি জানতাম আমি এভাবে বললে তুমি মুখ ভার করে থাকবে, তার জন্য সাজুকে দেখতে পাঠিয়েছিলাম। কিন্তু ও এসে শুনতে পাই তুমি তথ্য পাচারকারীকে নিয়ে কিছু বলছিলে, যা শুনে সাজুর হাসি চলে এসেছিল। আর সেসব যদি তুমি দেখতে সাজু হাসছে তাহলে খুব রেগে যেতে, যার কারণে তুমি ওঠার আগে সাজু রুম ছেড়ে পালিয়েছে। শুভা রিহানের শার্ট খামচে ধরে হু হু করে কেঁদে দিল। এটা ভেবে যে একজন মানুষ তাকে নিয়ে এতটা চিন্তা করে আর সে অকারণে ভালো মন্দ কথা শুনিয়ে দেয়। রিহান আরো শক্ত করে ধরলো। কিছুক্ষণ ওভাবে থেকে শুভার সামনে বসে তার চোখ দুটো মুছে দিয়ে যে গালে চড় বসেছিল সেই গালে আলতো করে ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে অপরাধী সুরে বলল, আমার মাথা ঠিক ছিল না, তাই ভুলবশত এটা হয়ে গিয়েছে। সরি পাখি, আমি তোমাকে আঘাত করতে চাইনি। আসলে তুমি আমাকে ছেড়ে যাবে কথাটা মনে এলেই কেমন যেন এলোমেলো লাগে দুনিয়াটা। শুভা কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। রিহান উঠে গিয়ে ব্যাগ থেকে কয়েকটা চকলেটের বক্স আর সুন্দর একটা পুতুল বের করে শুভার হাতে দিয়ে বলল, সরি বলেছি তো, এবার এগুলো দেখো পছন্দ হয় কি না। শুভা কান্না জড়িত গলায় ছোট্ট সুরে বলল, আমি কি ছোট বাচ্চা যে আমার জন্য এসব আনতে হবে? না তা কেন হবে, তুমি তো বুড়ি হয়ে গিয়েছো, দুদিন পরে চুলগুলো সব সাদা হয়ে যাবে। আসলে পুতুলটা তোমার মতো দেখতে তাই নিয়ে এসেছি। আর আমার সুভাষিনী এমনিতেই অনেক মিষ্টি, তাই চকলেট নিয়ে এলাম যাকে সে আরও মিষ্টি হয়। তবে এর সাথে আরও একটা জিনিস আছে। আবার কি জিনিস আছে? রিহান ওয়ার্ড্রবের ওপর থেকে একটা বেলি ফুলের মালা এনে শুভার হাতে পেঁচিয়ে দিয়ে বলল, যদিও আমার এই ফুলের সাথে গাছের কোনো ফুল যায় না, তবে ভালো লাগছে দেখতে। রিহানের কথা শুনে শুভা মুচকি আসলো। টেবিলের ওপর খাবার রাখা ছিল, খাবারগুলো নিয়ে নিজেও খেলো, শুভাকেও খাইয়ে দিল। খাওয়ার পর্ব শেষ হতে সবকিছু গুছিয়ে শুভাকে ছোট্ট পুতুলের মতো বুকের মধ্যেখানে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। গত 3টে দিন পরে নিশ্চিন্তে ঘুমিয়ে গেল শুভা। রিহান কপালে একটা চুমু দিয়ে মুচকি এসে চোখের পাতা দুটো বুজে নিল। জরুরি কিছু কথা বলার জন্য রিহান আর শুভাকে ড্রয়িং রুমে উপস্থিত হতে বলেছে ফিরোজা। তার কথাকে সম্মান জানিয়ে দুজনে এসে উপস্থিত হয়েছে, তবে ফিরোজা দেখা নেই। বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছে। ইতিমধ্যে একবার রিন্তিকে পাঠিয়েছিল ডাকতে, কিন্তু তখন আসেনি। শুভা খুব চিন্তিত, কারণ ফিরোজা যখন বলেছিল তখন তার মুখটা গম্ভীর ছিল, সেই জন্যই চিন্তা হচ্ছে বেশি। রিন্তি এসে শুভার পাশে বসলো। রিহান শুভার চোখ মুখ দেখে বুঝতে সক্ষম হলো সে ভয়ে ঘাবড়ে গিয়েছে। রিহান শুভার হাতের ওপর নিজের হাত রেখে মুচকে এসে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি জানি না আসলে দাদি কি বলার জন্য আমাদের ডেকেছে। তবে যাই হোক না কেন আমি আছি, বিশ্বাস রেখো আমার উপর। তবু আমার খুব দুশ্চিন্তা হচ্ছে কি না কি বলবে দাদি। চিন্তা করার জন্য তো আমি আছি, তাহলে তোমাকে কেন করতে হবে বলো? দেখা যাক দাদি কি বলে। ফিরোজা এসে হাজির, মুখটা বেশ গম্ভীর। রাগে দৃষ্টি নিক্ষেপ করেছে শুভার উপর। মাথা নিচু করে নিল শুভা, তবে সে ভালো করেই বুঝতে পারছে যে খারাপ কিছু হতে যাচ্ছে। সোফায় বসলো ফিরোজা, তার দিকে তাকিয়ে রিহান বলল,
কি এমন বলবে দাদি? দেখো সুভা খুব ভয় পাচ্ছে, যা বলার তাড়াতাড়ি বলো। বউয়ের জন্য তুই আমার সাথে এভাবে কথা বলছিস? আর এত তাড়া কেন তোর? আজ তো ছুটির দিন, তবুও নাকি বসে থাকতে কষ্ট হচ্ছে? দাদি তুমি হঠাৎ এইভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো? এতদিন অনেক ভালো করে কথা বলেছি, কিন্তু আর না। আজ প্রায় 1 বছর হতে লাগলো তোদের বিয়ের, তবুও এখনো পর্যন্ত সুখবর দিতে পারলো না এই মেয়েটা। একে তো ধর্ষিতা, তার ওপর বন্ধা। আবার কত মানিয়ে নিব বলতো? ইতিমধ্যেই অনেক হয়ে গিয়েছে। এবার তুই একটা ব্যবস্থা কর দাদু। অসহায়ের মতো ফিরোজার দিকে তাকিয়ে আছে শুভা। চোখ দুটো দিয়ে পানি পড়তে গিয়েও যেন পড়ছে না। ফিরোজার এমন কথাবার্তা শুনে প্রচণ্ড পরিমাণে ক্ষেপে উঠল রিহান। শুভা সেটা বুঝতে পেরে রিহানের হাত চেপে ধরে শান্ত হতে বলল। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে শান্তভাবে বলল, কিছু মনে করো না দাদি, আসলে এই সমস্ত কথাবার্তা তোমার মুখে মানায় না। আর কি ব্যবস্থা করার কথা বলছো তুমি? তুই শুভাকে ডিভোর্স দিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে কর, তাহলে দেখবি তোর ঘর আলো করে ফুটফুটে ছেলে মেয়ে আসবে। আমি এতদিন শুধু চুপ ছিলাম তোর জন্য, তোর সুখের জন্য। হ্যাঁ, আমি জানি তুই শুভাকে ভীষণ ভালোবাসিস, তার মানে এই না যে শুভার অক্ষমতার জন্য তুই আজীবন সন্তানহীন হয়ে থাকবি। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আমাদের বংশ এগিয়ে নিতে বংশধর চাই, যেটা এই মেয়ে দিতে পারবে না। তাই বলছে ওকে ওর বাবার বাড়িতে রেখে আয়। এতক্ষণ শুভার কথায় চুপচাপ থাকলেও এবার ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। চট করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। রাগে মুখটা লাল বর্ণ হয়ে গিয়েছে। গলায় বেশ তেজ নিয়ে বলল, ব্যাস দাদি, অনেকক্ষণ ধরেই তোমার অহেতুক অনেক কথাই শুনে যাচ্ছি, কিন্তু আর নয়, এবার অন্তত থামো। হ্যাঁ আমি মানছি তুমি আমার বড় এবং তুমি আমার ভালো চাও, তাই বলে যা তা বলতে পারো না তুমি। শুধুমাত্র একটা সন্তানের জন্য কিভাবে আমি আমার এত সুন্দর সংসারটা ভেঙে দিব? একটা সন্তানের জন্য কিভাবে একজন মানুষের সাথে এই অবিচারটা করব আমি? হ্যাঁ, বংশধর প্রয়োজন, তবে আল্লাহ না দিলে, আল্লাহ যদি আমাদের সন্তান না দেন, তাহলে এখানে আমাদের দোষটা কোথায়? শুধু একজন স্ত্রী কখনোই একটা সন্তানকে জন্ম দিতে পারে না। এখানে স্বামী স্ত্রী দুজনেরই সমানভাবে প্রয়োজন হয়। সেক্ষেত্রে সন্তান না হলে শুধু স্ত্রীর দোষ হবে কেন? হতে পারে আমার অক্ষমতার জন্যই শুভা মা হতে পারছে না। তাহলে কথা কেন ওকে একা শুনতে হবে বলো দাদি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি শুভাকে ভালোবাসি এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এর চেয়ে বেশি কিছু প্রয়োজন নেই। আমি বলছি না যে আমার সন্তান প্রয়োজন নেই, তবে আমরা অপেক্ষা করব আল্লাহ মুখ তুলে চাওয়া পর্যন্ত। ভাগ্যে থেকে থাকলে নিশ্চয়ই তিনি একদিন দিয়ে দিবে। তুই এত বড় হয়ে গেছিস যে আমার উপর চোখ রাঙাস? তুই আমার সাথে তেজ দেখিয়ে কথা বলিস? এই দিন দেখার জন্য আমি তোকে আমার সবটা দিয়ে লালন পালন করে বড় করেছিলাম। আমি তোমাকে দুঃখ দিতে চাইনি দাদি, কিন্তু তুমি যে কথাগুলো বলেছ সেসব একদমই ঠিক না। ওরকম হলে আমরা একটা সন্তান দত্তক নিতে পারি, তাই বলে সংসারটা এভাবে ভেঙে দিতে পারি না। দাদি তুমি একটু বোঝার চেষ্টা করো। আজ পর্যন্ত অনেক বুঝেছি, আর কত বুঝবো তুই আমাকে বল। আমাদের অপেক্ষা করা উচিত দাদি। বারবার কেন এক কথাই বলে যাচ্ছিস? আরে বাবা, এত অপেক্ষা করার চাইতে একটা বিয়ে করে নে, তাহলেই তো হয়। দ্বিতীয় বিয়েটাই সমস্যার সমাধান নয় দাদি। আমি এই ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না। অনেক হয়েছে, এবার বন্ধ করো এসব কথাবার্তা। তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর দাদু। আমি তোর ভালোর জন্যই বলছি, এই মেয়েটাকে ছেড়ে দে। এবার আমি একটা কথা বলি, তোমার যদি শোভাকে নিয়ে এত সমস্যা হয় তাহলে আমি ওকে নিয়ে আলাদা থাকবো, তাহলে হবে তো? তুই সামান্য একটা মেয়ের জন্য বাসা আলাদা করতে চাইছিস দাদু? আমাদের উপর তোর কোনো কর্তব্য নেই? সামান্য একটা মেয়ে কাকে বলছো? শোভাকে? শোভা যে আমার স্ত্রী, সেটা তুমি কি করে ভুলে যাচ্ছ দাদি? আর কর্তব্যের প্রসঙ্গ যখন উঠেছে, তাহলে আমি বলি, তোমার আর রিন্তির বেলায় যেমন আমার কর্তব্য আছে, ঠিক তেমনই শোভার বেলাতেও আছে। একজন স্বামী হিসেবে আমার কর্তব্য আমার স্ত্রীকে ভালো রাখা, সুখে রাখা এবং মান সম্মান মতো রাখা। ঠিক আছে, তোদের যা মন চাই তাই কর, আমি আর কিচ্ছু বলবো না। তোর বউ হয়েছে, এখন আমি খারাপ হয়ে গিয়েছি। রিহান ফিরোজার দিকে এগিয়ে গিয়ে তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, আমি কি এসব বলেছি দাদি? তুমি শুধু শুধু মনে দুঃখ নিচ্ছ।
ফিরোজা রিহানের কথায় পাত্তা না দিয়ে মুখটা গম্ভীর করে সোফা থেকে উঠে সোজা নিজের রুমে চলে গেল। শুভা মুখে ওড়না চেপে কাঁদছে। তার পাশে বসে রিন্তি শান্ত করার চেষ্টা করে যাচ্ছে। এটা ওটা অনেক বুঝিয়েছে, তবুও কান্না থামাচ্ছে না। রিহান মেঝে থেকে উঠে শুভার সামনে গিয়ে দাঁড়িয়ে তার মাথায় হাত দিয়ে নরম গলায় বলল, আসলে আমি নিজেই কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে দাদি এভাবে কথাবার্তা কেন বলল। তবে তুমি কিছু মনে করো না শুভা, বয়স হয়েছে তো, তাই হয়তো একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলে। মুখের সামনে থেকে ওড়নাটা সরিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, দাদি কিছু ভুল বলেনি, সে একদম ঠিক বলেছে। কারণ এমনিতেই তো আমার দোষের অভাব নেই, তার উপর আবার এটা এত কিছু কে মেনে নেবে বলো? তো দাদির জায়গায় আমি হলেও হয়তো এভাবেই বলতাম, তুমি দাদির কথা মেনে চলো, তাহলে দেখবে তোমার ভালো হবে, বরং তুমি ভালো থাকবে। আমার সাথে থাকলে আমি কোনোদিন সন্তানের সুখ দিতে পারবো না। আমি অন্তত তোমার কাছ থেকে এসব অহেতুক কথাবার্তা আশা করি না। শোনো সুফা, স্বাভাবিক একটা কথা কেন বুঝতে চাইছো না তোমরা? সন্তানের সুখ ভাগ্যে না থাকলে সেটা পাবো কিভাবে? আর সময় তো এখনো ফুরিয়ে যায়নি, আরও অনেক সময় আছে। আল্লাহ চাইলে এর মধ্যেই হয়ে যায়। শুভা চুপচাপ বসে আছে। এতে করে রিহানের আরও রাগ বেড়ে যাচ্ছে। রিন্তি ব্যাপারটা বুঝতে পেরে শুভার হাত ধরে বলল, ভাবি, যা কিছু হয়েছে এখানেই থাকুক, পরবর্তীতে এই ব্যাপারে কারো মুখে কিচ্ছু শুনতে চাই না। তুমি আমার সঙ্গে রুমে চলো। রিন্তির কথা মতো উঠে গেল শুভা। ড্রয়িং রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে ছুটল। তা দেখে রিন্তি শুভার হাত টেনে ধরে বলতে শুরু করলো, আরে আরে ভাবি, তুমি ওই দিকে কোথায় যাচ্ছ? তোমার রুম তো এই দিকে, ভুলে গিয়েছো নাকি? আমি ভুলিনি, রান্নাঘরে দেখি ইলা আছে কিনা। তুই এখানে দাঁড়া, আমি আসছি। ঠিক আছে, জলদি আসবি কিন্তু। রিন্তি শুভার হাতটা ছেড়ে দিতেই রান্নাঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে ইলা কিছু একটা করছে, তবে সেটা দেখা যাচ্ছে না। শুভা নিজের জায়গায় দাঁড়িয়ে ডাকলো। ইলা শোন। শুভা ডাক শুনতে পেয়ে পেছন ফিরে তাকালো, তবে মুখটা দেখতে অন্যরকম লাগছে। চোখ দুটো বেশ কিছুটা ফোলা ফোলা লাগছে। শুভা ইলার দিকে দু পা এগিয়ে গিয়ে ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? কেঁদেছিস কেন? বাসা থেকে কি খারাপ কোনো খবর এসছে? না ভাবি, বাসায় সবাই ভালো আছে। তাহলে কি হয়েছে বল আমাকে। তখন দাদি তোমাকে কতগুলো খারাপ কথা বলল, আমি সব শুনেছি। মৃদু হাসলো শুভা। ইলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলি, এজন্য কান্না করতে হবে নাকি? দাদি কিচ্ছু ভুল বলেনি, সে যা কিছু বলেছে তোদের ভাইয়ার ভালো দিকটা চিন্তা করেই বলেছে। কিন্তু আমি কি করব বল, খুব তো চেষ্টা করলাম। কিছু ঠিক বলেনি ভাবি, উনি তো বলতে পারতো কোনো একটা ভালো ডাক্তার দেখাতে, তা না করে সোজা সাপটা বলে দিল তোমাকে ডিভোর্স দিয়ে একদম তোমার বাপের বাড়ি রেখে আসতে। মগের মুলুক পেয়েছে সে, তাই না? দিন দিন বয়স বাড়ছে, প্রতিদিন এক ধাপ করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তবুও কুটনামি কমছে না। ইলার এমন কথাই বিরক্ত হলো শুভা। হালকা ধমকের গলায় বলল, ইরা, এসব কি বলছিস তুই? মুখে যা আসছে তাই অমনি বলে দিচ্ছিস। শোন, এভাবে কাউকে কথা বলতে নেই, কারণ তার জায়গা থেকে সে একদম ঠিক কথাই বলেছে। তবে আমাদের জায়গা থেকে সেই কথাটা বেঠিক লাগবেই, কিছু করার নেই। সেই শেষ বয়সে মনে একটা আশা নিয়ে আছে, সেটা যদি পূরণ না হয় তাহলে তো এমন কথা বলবেই। আগে তো কখনো এই ধরনের কিছু বলেনি, এখন বলেছে কারণ তার ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে, আর কিছুই না। তোমার মতো নরম মনের মানুষই অন্যের কথা শুনে শান্তি পায়, বুঝতে পেরেছো? আর যদি তোমার জায়গায় আমি হতাম, তাহলে ওই বুড়ির মুখের উপর সব জবাব দিয়ে দিতাম। সব সময় সবার মুখের ওপর জবাব দেওয়া যায় না রে। কখনো কখনো কিছু না বলে চুপ থাকতে হয়। আর ওখানে আমাকে নিয়ে কথা হলেও দাদি আর তার নাতির মাঝে কথা হচ্ছিল, সেখানে আমার নাক না গলানোই ভালো বলে মনে করেছিলাম, তার জন্য কিছু বলিনি। তোমার উচিত ছিল কিছু বলা ভাবি, এত চুপচাপ থাকলে হয় বলো? যেখানে দোষটাই আমার, সেখানে আমি গলা উঁচিয়ে কিভাবে কিছু বলতাম? দাদি তো রোজ রোজ এসব বলে না, এমনকি সে আমাকে অনেক ভালোবাসে, তবে এই ব্যাপারে আমার উপর একটু রাগ করে, ব্যাস, আর কিছু না। তুমি একটা কথা মনে রেখো, তুমি এই বাসা ছেড়ে গেলে আমিও কিন্তু যাব, দেখবো না আর ওই বুড়িকে। আহা ইলা, খামোখা কেন এভাবে কথা বলছিস? ঠিক আছে, এবার চুপ হচ্ছি। তুমি কি জন্য ডেকেছিলে আমার সেটা বলো। তোর ভাইয়া খুব রেগে আছে, তাই তাকে খুব সুন্দর করে একটা কফি বানিয়ে দে, যাতে মাথা ঠান্ডা হয়। তোমাকেও বানিয়ে দিই?
না রে, আমি খাবো না। আজ সকাল থেকেই আমার কেমন যেন অদ্ভুত লাগছে। বুকের ভেতরে ধুপধুপ করছে, সাথে খুব অস্থিরতা লাগছে। বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। কখনো কখনো কোনো বিপদ আসার আগে এমন হয়। আমারও হতো, তারপরেই খারাপ খবর পেতাম। আল্লাহ না করুক তোমার বেলায় যেন এমন না হয়। বুঝতে পারছি না রে। আচ্ছা তুই তোর কাজ কর, আমি একটু রুমে যাই। এক দণ্ড সেখানে দেরি না করে বেরিয়ে এলো। রিন্তি এখনো দাঁড়িয়ে আছে তার জায়গায়, মোবাইল ঘাঁটছিল। শুভার উপস্থিতি টের পেয়ে লম্বা করে একটা শ্বাস ছেড়ে বলল, অবশেষে তুমি এলে ভাবি। আমি তো ভেবেছি তুমি আর আসবেই না, বেকার অপেক্ষা করছি আমি। আর বলিস না রে ইলা, কি সমস্ত কথাবার্তা শুরু করেছিল। ওর সাথে কথা বলতে বলতেই দেরি হয়ে গেল। ওর তো কথা বলা শুরু হলে আর বন্ধ হওয়ার নামই নেয় না। তা কি ব্যাপারে কথা বলছিল? রুমে যেতে যেতে সবকিছু বলল রিন্তিকে। সবকিছু শোনার পরে রিন্তি বলল, আজ তাদের কথাবার্তা শুনে আমিও বেশ অবাক হয়েছি জানো ভাবি। ছোট থেকে এখন পর্যন্ত তাদের মুখে এমন কঠিন কথা কমই শুনেছি, তবে আজ একেবারে বেশি বেশি হয়ে গিয়েছে। শুভা কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠল, আচ্ছা রিন্তি, শাওনের খবর কি? সে কি বিয়ের জন্য প্রস্তুত নাকি তার আরও সময় লাগবে? রিন্তি শুভার পাশে ধপ করে বসে অবাক সুরে বলল, কি ব্যাপার ভাবি, তুমি হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছো যে? তেমন কিছু না। যদি সত্যিই আমাকে এই বাড়ি ছাড়তে হয়, তার জন্য তোদের 4 হাত এক করে দিয়ে যেতে চাই। এক পাশ থেকে শুভাকে জড়িয়ে ধরে তার কাঁধে নিজের মাথাটা রেখে রিন্তি বলল, বাজে কথা বলছো কেন ভাবি? এইসব বলো না প্লিজ। ভাইয়া তো বলেছে যাই হয়ে যা কখনো তোমায় ছাড়বে না। তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। তবুও তুই শাওনের সাথে কথা বলিস। ওরকম হলে আমি তোর ভাইয়ের সাথে কথা বলবো। তুমি আমাকে বাসা থেকে তাড়াতে চাইছো ভাবি? হ্যাঁ, তারপর আমি একাই এই বাড়িতে রাজত্ব করব। ফিক করে হেসে উঠল রিন্তি। তার সাথে শুভাও হেসে বলল, তুই যেমনটা ভাবছিস আসলে ব্যাপারটা তেমন নয়। এটা মোক্ষম সময়। এখন বিয়েটা দিয়ে দিলে ভালো হবে। তুই বরং শাওনের সাথে কথা বলে আমাকে জানাস। রিন্তি কিছু বলার আগে তার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে শাওনের নাম্বারটা দেখে একগাল হেসে বলল, এই দেখো, শয়তানের নাম নিতে না নিতেই কল দিয়েছে। আচ্ছা তুই গিয়ে কথা বল কেমন। ভাবি, পরে জানাবো তোমাকে। আপাতত তুমি বিশ্রাম নাও, আমি আসছি। মৃদু হাসল শুভা। রিন্তি দ্রুত পায়ে বেরিয়ে গেল। বিছানায় গাটা এলিয়ে দিতেই হুড়মুড়িয়ে রিহান রুমে প্রবেশ করলো। চোখে মুখে চিন্তার ছাপ, কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম জমছে। শুভা চুপচাপ শুয়ে থেকে দেখছে। বিছানার কাছে এসে শুভার উদ্দেশ্যে বলল, 5 মিনিটের মধ্যে তৈরি হবে। মাত্র 5 মিনিট, এর চেয়ে 1 মিনিট যেন বেশি না লাগে। জলদি ওঠো। চট করে উঠে বসলো শুভা। রিহান দ্রুত ড্রয়ার থেকে ওয়ালেট আর গাড়ির চাবিটা হাতে দিল। শুভা বিছানা থেকে নেমে রিহানের সামনে গিয়ে দাঁড়িয়ে কারণটা জিজ্ঞেস করবে, এমন সময় রিহানের ফোনটা বেজে উঠতেই প্যান্টের পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে চোখ বুলালো। কে কল করেছে তা জানা নেই শুভার, তবে কলটা পেয়ে একটু অস্থির দেখতে লাগছে রিহানকে। স্ক্রিন থেকে চোখ সরিয়ে শুভার দিকে তাকালো। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভা। তাই রিহান কলটা রিসিভ না করেই বলল, আমরা গ্রামে যাব, আর কোনো প্রশ্ন করবে না। তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, সাথে 2-1টা ড্রেস নিয়ে নিও। আমি ড্রয়িং রুমে অপেক্ষা করছি। রিহান কলটা রিসিভ করে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে শুভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যেই চোখ দুটো নোনা পানিতে ভরে উঠল। তবে কি ফিরোজার কথা মতো রিহান শুভাকে গ্রামে রেখে আসতে যাচ্ছে? কিন্তু তখন তো রিহান ফিরোজার সাথে একমত ছিল না। তাহলে তবে কি এই পর্যন্তই ছিল রিহান শুভার পথ চলা? আর কি কোনোদিন তাদের একসাথে থাকা হবে না? শুভা কি আর কোনোদিন তার মন খারাপের কথা রিহানের কাছে বলতে পারবে না? রিহান কি সত্যি শুভাকে তার গ্রামে রেখে আসবে চিরদিনের জন্য? রিহান কি তার জীবন থেকে শুভাকে মুছে ফেলতে চায়? আজ কি শুভার এই বাড়িতে শেষ দিন? আজকের পর থেকে কি ফিরোজা, রিন্তি, ইলা তাদের সাথে আর দেখা হবে না? শ্বাস নিতে কষ্ট হচ্ছে শুভার, খুব কষ্ট হচ্ছে। ভেতর থেকে যেন শ্বাস বেরোতে চাইছে না। চোখ দুটোতে আধার নেমে এসেছে, কিচ্ছু পরিষ্কার দেখতে পাচ্ছে না। মাথার মধ্যে বারবার একটা কথাই ঘুরপাক খেয়ে যাচ্ছে, এটা কি হলো? আমার সংসারটা এভাবে ভেঙে গেল। ছোট্ট একটা ব্যাগ বের করে তাতে কিছু জামাকাপড় গুছিয়ে নিয়ে বোরকা পরল। বিছানার উপর থেকে ব্যাগটা হাতে নিয়ে এক নজরে পুরো রুমটা ভালো করে দেখল। কত শত স্মৃতি জড়িয়ে আছে এই রুমে। এই তো কিছুদিন আগে, বছরও হয়নি, সে বউয়ের বেশে এই বাসাতে এবং এই রুমে প্রবেশ করেছিল। কিন্তু কে জানতো আজই তাকে বেরিয়ে যেতে হবে এই বাসা ছেড়ে, এই রুম ছেড়ে, এই বাসার প্রত্যেকটা মানুষজনকে ছেড়ে।
হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে ফিরোজা, রিহান, রেন্তি, রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছে ইলা। কারো মুখের দিকে তাকানো যাচ্ছে না, সবার মুখ মলিন হয়ে আছে। শুভাকে দেখে রিহান উঠে এলো। শুভা ব্যাগটা রেখে ফিরোজার কাছে গিয়ে মাথা নিচু করে ছোট্ট সুরে বলল, দাদি সাবধানে থেকো, ঠিকমতো খাবার এবং ঔষধ খাবে, নিজের খেয়াল রেখো। ফিরোজা শুভার মাথায় হাত দিয়ে বলল, দাদি, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন বেরোবো। ফিরোজার কথাটুকু অসম্পূর্ণই রয়ে গেল। শুভা গিয়ে রিন্তিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রিহান শুভার হাত ধরে টেনে হাঁটা ধরলো। ইলার সাথে কথা বলার সুযোগ দিল না। শুভা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ইলার দিকে। খুব ইচ্ছে ছিল শেষবারের মতো একটু ওকে বুকে জড়িয়ে নিতে, ওর কাছ থেকে বিদায় নিতে, তবে সেটা সম্ভব হলো না। সদর দরজা দিয়ে বেরোনোর আগে রিন্তি উচ্চস্বরে বলেছিল, ভাইয়া খবর জানিও। এখনো পর্যন্ত কথাটার মানে খুঁজে পেল না শুভা। কেন এটা বললো রিন্তি? কিসের খবর জানতে চাইলো? আর তখন কেন ফিরোজা ওভাবে কথাগুলো বলল, যেখানে সে নিজেই শুভাকে তার বাবার বাড়িতে রেখে আসতে বলেছে? আবার শেষে একটা কথা বলতে গিয়েও শেষ করতে পারল না। এর মধ্যেই রিহান বাধা সাধল। কি কথা বলতে চেয়েছিল? একদিকে সংসার ভাঙার আপন মানুষদের হারানোর দুঃখ, অন্যদিকে এসব অসম্পূর্ণ কথা, সব কিছু মিলিয়ে মাথায় খুব চাপ পড়ছে। রিহানের চিন্তিত চোখ দুটো সামনের দিকে স্থির রয়েছে, মুখে কোনো কথা নেই। শুভাও কিছু বলছে না। তার যে বড্ড অভিমান হয়েছে রিহানের ওপর। মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে বসে আছে, চোখ দুটো দিয়ে অঝরে অশ্রু ঝরছে। পাশে থাকা মানুষটা বুঝতেও পারছে না। কিছুক্ষণ পরপরই দীর্ঘশ্বাস ছাড়ছে শুভা। অনেকটা পথ চলে এসেছে। সূর্যমামও বিদায় নিচ্ছে। চারদিকে আধার নেমে আসছে। গাড়িটাও ছুটে চলেছে দ্রুত গতিতে, যেতে হবে বহুদূর। রাত 8:15 গাড়িটা এসে থামলো সুভাদের বাড়ির থেকে একটু দূরে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ক্ষণে ক্ষণে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আকাশে না আছে চাঁদ আর না আছে তারা, তবে বেশ খানিকটা মেঘ জমেছে, হয়তো বৃষ্টি নামবে। রিহান চট করে গাড়ি থেকে নেমে গিয়ে সুভাকে নামিয়ে দিয়ে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সুভার হাত থেকে ব্যাগটা নিজের হাতে নিয়ে হাঁটা ধরলো বাড়ির দিকে। পেছন পেছন সুভা চুপচাপ হাঁটছে। যত বাড়ির কাছে যাচ্ছে ততই অস্পষ্ট কিছু শব্দ কানে ভেসে আসছে। বাড়ির সামনে গিয়ে পা চলা থেমে গেল সুভার। বাড়ির ছোট্ট উঠানে গমগম করছে মানুষ। শুধু তাই নয়, সেখান থেকে কিছু মানুষের গলা মিলানো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। রিহান পেছন ফিরে সুভাকে শক্ত করে তার বুকের একপাশে চেপে ধরে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। অনেক মানুষের ভিড়, ভেতরে যাওয়ার কোনো কায়দা নেই। রিহান উচ্চস্বরে বলল, দেখি একটু সাইড দিন। রিহানের কথা শুনতে পেয়ে সবাই পেছন ফিরে তাকালো। ওদের দুজনকে দেখা মাত্র সবাই সরে দাঁড়ালো। রিহান সুভাকে নিয়ে ভেতরে যেতেই সামনে পড়ল খাটিয়া। তাতে ধবধবে সাদা কাপড়ে মোড়ানো কেউ একজন চিরনিদ্রায় রয়েছে। খাটিয়ার আশেপাশে বসে অনেকেই কাঁদছে। সুভা এক নজরে সবার মুখ দেখে নিল, তবে সিদ্দিকের মুখটা খুঁজে পেল না। সুভার পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। শরীরে এক বিন্দু পরিমাণ শক্তিও নেই। ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। মুখ দিয়ে বাবা শব্দটা বেরোচ্ছে না। অনেক চেষ্টার পরও বাবা বলে ডাকতে পারছে না। খাটিয়ার পাশ থেকে কাঁদতে কাঁদতে রোজিনা উঠে এসে সুভাকে চাপটে ধরল। রিহান সুভাকে ছেড়ে দিয়ে কারোর সাথে কথা বলতে চলে গেল। একে একে ইভাস, রাজু সবাই এসে চারিদিক থেকে চাপটে ধরল সুভাকে। গলা ছেড়ে কাঁদছে সবাই। রোজিনা চিৎকার করে কেঁদে কেঁদে বলতে শুরু করলো, মারে, শুভ তোর বাবা নেই, তোর বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে, তোর বাবা দুনিয়া ছেড়েছে, তোর বাবাকে আল্লাহ নিয়ে নিয়েছে, তোর বাবা তোদের ইতিম করে চলে গেল রে, তোদের বাবা নেই রে শুভা, তোদের বাবা নেই। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শুভা। রোজিনার বলা প্রত্যেকটা কথাই কান পর্যন্ত পৌঁছেছে, তবে তার মধ্যে তেমন কোনো উত্তেজনা নেই। এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে কোনো মানুষ নয়, মূর্তি। বাম পাশ থেকে রাজু কেঁদে বলল, বড় আপ্পা বাবা আমাদের ছেড়ে একেবারে চলে গেল, আর কোনোদিন আসবে না আমাদের কাছে, কোনোদিন বাবাকে দেখতে পারবো না। রাজুর বলা শেষ হতেই সাজু বলতে শুরু করলো, বড় আপা, আল্লাহ কেন এমনটা করলো আমাদের সাথে? কেন আমাদের এতিম বানিয়ে দিল? আর কি বাবার সাথে হাট বাজারে যেতে পারবো না? কিভাবে থাকবো বাবাকে ছাড়া? বলো না বড় আপা। শুভা তার ছোট ভাই বোনদের সান্ত্বনা দিতে পারছে না, কারণ নিজেরই কোনো হুঁশ নেই। এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। যদিও মানুষের মৃত্যুটা হঠাৎই চলে আসে, আগে থেকে কাউকে জানিয়ে আসে না, তবুও খুব বড় একটা ধাক্কা খেয়েছে শুভা। রিহান তার সঙ্গে করে একজন মৌলানা সাহেবকে নিয়ে এলো। তিনি এসে শেষবারের মতো সিদ্দিকের মুখটা সবাইকে দেখতে দিল। শুভা ছোট ছোট চোখে অন্যদিকে তাকিয়েছিল।
সেটা দেখে ইভা শুভার মুখটা ঘুরিয়ে সিদ্দিকের মুখের দিকে করে দিল। চোখ দুটো বুজে রয়েছে, নাকে তুলো গুজে দেওয়া হয়েছে, মুখে যেন এক চিমটি হাসি লেগে আছে। হুঁশ ফিরল শুভার, স্বাভাবিক হলো সে। মাটিতে ধপ করে বসে দু হাতে খাটিয়ে শক্ত করে ধরে চিৎকার করে বলল, বাবা গো,